মালয়েশিয়ার শ্রমবাজার চালুর খবরের স্বস্তি, মাল্টিপল ভিসা নিয়ে ইতিবাচক সাড়া। এবার অবৈধদের বৈধতার বিষয়ে আলোচনার তাগিদ প্রবাসীদের। গত সপ্তাহের তুলনায় বাজারে কমেছে বেশিরভাগ সবজির দর। সরবরাহ কমায় বরগুনার মাছের দাম কিছুটা বাড়তে। ফারাক্কার বিরূপ প্রভাব পদ্মায়, হুমকির মুখে রাজশাহীর লাখো মানুষ। পানির ন্যায্য হিস্সা আদায় কৌশলী হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। এবং কাকরাইলে জগন্নাথ শিক্ষার্থীদের সমাবেশ আজ। জুমার নামাজ শেষে গণ অনশন। বুধবারের ঘটনায় তথ্য উপদেষ্টার দুঃখ প্রকাশ। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। প্রায় 1 বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ায় নতুন কর্মী নিয়োগের খবর বাংলাদেশের শ্রমবাজারের স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। পাশাপাশি চলতি মাসে ঢাকায় অনুষ্ঠেয় দ্বিপক্ষীয় বৈঠকে সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার ও অবৈধদের বৈধতা দেওয়ার বিষয়ে আলোচনার তাগিদ দিচ্ছেন তারা। এছাড়া উপদেষ্টা আসিফ নজরুলের কুয়ালালামপুর সফরের পর প্রবাসীদের বহুল প্রত্যাশিত মাল্টিপল ভিসা দেওয়ার বিষয়েও ইতিবাচক সাড়া মিলেছে বলে জানাচ্ছে কয়েকটি সূত্র। কুয়ালালামপুর থেকে শাহরিয়ার তারিকের তথ্য ছবিতে বিস্তারিত। বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। গেল 2 দশকে দেশটিতে শ্রম দিয়ে স্বাবলম্বী হয়েছেন বহু বাংলাদেশি, অবদান রেখেছেন দেশের অর্থনীতিতেও। প্রায় 1 বছর বন্ধ থাকা জনপ্রিয় এ গন্তব্য আবারও খুলে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। মালয়েশিয়া সফরে এসে দেশটির মানব সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, শ্রমবাজার সচল করতে নতুন কর্মী নেবে মালয়েশিয়া, যেখানে অগ্রাধিকার পাবেন বাংলাদেশিরা। তবে অন্যান্য দেশের তুলনায় মালয়েশিয়ায় সবচেয়ে বেশি অভিবাসন ফি গুনতে হয় বাংলাদেশিদের। এর আগে মালয়েশিয়ার সরকার বাংলাদেশিদের জন্য নির্ধারিত অভিবাসন ফি 4 থেকে 6% পর্যন্ত বাড়িয়ে দেয়। এর পেছনে রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবারের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সব এজেন্সির জন্য শ্রমবাজার উন্মুক্ত করার অনুরোধ করা হয়েছে। এতে অভিবাসন ব্যয় অনেকটাই কমবে বলে মনে করছেন প্রবাসীরা। বিভিন্ন দেশের শ্রমিকরা মালয়েশিয়াতে আসে, তাদের ক্ষেত্রে কোনো সিন্ডিকেট নাই, যেখানে তারা 1 থেকে 1.5 লাখ টাকায় আসতে পারে অথবা 1 লাখের ভিতরে আসতে পারে অন্য দেশের মানুষ। সেক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকরা মালয়েশিয়াতে আসতে গেলে 5 থেকে 6 লক্ষ টাকা লাগে। এদিকে চলতি মাসের 20 ও 21 তারিখ ঢাকায় বাংলাদেশ মালয়েশিয়া দ্বিপাক্ষিক ওয়ার্কিং গ্রুপের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে অনিয়মিতদের বৈধতা দেওয়ার প্রসঙ্গে জোর দেওয়ার অনুরোধ জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। আমরা যারা মালয়েশিয়াতে শ্রমিক ভিসায় আসি, আমাদেরকে দেওয়া হয় সিঙ্গেল এন্ট্রি ভিসা। আমরা চাই যে তিনি মালয়েশিয়া সরকারের সাথে কথা বলে আমাদের যেন মাল্টিপল ভিসা করা হয় সেই ব্যবস্থা করবেন। মালয়েশিয়াতে বর্তমান সময় 2 থেকে 2.5 লক্ষ অবৈধ বাংলাদেশি শ্রমিক আছে। বাংলাদেশে যে গুরুত্বপূর্ণ মিটিং হবে সেই মিটিংয়ে যেন এই 2 থেকে 2.5 লক্ষ প্রবাসীদেরকে নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। এছাড়া মালয়েশিয়ার মানব সম্পদ ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা আসিফ নজরুলের বৈঠকের পর প্রবাসীদের বহুল প্রত্যাশিত মাল্টিপল ভিসা দেওয়ার বিষয়েও ইতিবাচক সাড়া মিলেছে বলে জানা গেছে। এখন মালয়েশিয়া। গত সপ্তাহের তুলনায় দেশের বিভিন্ন বাজারে কমেছে সবজির দর। সরবরাহ বাড়ায় দাম কমেছে আলু, পটল, বেগুন সহ বেশিরভাগ সবজির দাম। এদিকে বরগুনার বাজারে কমেছে মাছের দাম। এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়ার পৌর বাজার থেকে যুক্ত হয়েছেন মেজবাউদ্দিন পলাশ। মেহেরপুরের বড় বাজারে আছেন মুজাহিদ আল মুন্না এবং বরগুনার পৌর খুচরা মাছ বাজার থেকে যুক্ত আছেন জিয়াদ মাহমুদ। তবে শুরুতে আমরা কুষ্টিয়ার সবজির বাজারের খবর জানবো। পলাশ, জানাবেন যে আজ ছুটির দিন সকালবেলা বাজারে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন, সবজির দরদাম কেমন সেখানে এখন? ধন্যবাদ মুক্তি। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার যে পৌর বাজার, সেই পৌর বাজারে রয়েছি। আজকে কিন্তু সাপ্তাহিক ছুটির দিন। এই ছুটির দিন হওয়াতে কিন্তু বাজারে ক্রেতা সমাগমের কিন্তু ভিড় রয়েছে। তারা যে সবজি, বিভিন্ন যে সবজি, সেই সবজি আসলে তারা কিনছেন। এই বাজারে আজকে যে সবজি, সেই সবজির দাম কিন্তু আসলে কমেছে। আমরা দেখেছি যে এই বাজারে আলু বিক্রয় হচ্ছে 20 টাকা, লাউ বিক্রয় হচ্ছে 30 থেকে 40 টাকায়, করল্লা বিক্রয়
বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা। এছাড়াও যে অন্যান্য যে সবজি, সেই সবজির দাম কিন্তু আসলে কমেছে। এতে ক্রেতারা আসলে বেশ স্বস্তিতে রয়েছেন। ক্রেতারা বলছেন যে বরাবরের মতো তারা বলছেন যে বাজার মনিটরিংয়ের যে বিষয়টি, সেটি যেন ঠিকঠাক মতো আসলে করা হয়, সেটি আসলে তারা বলছেন। এছাড়াও একটু বলে রাখি, এই বাজারে শুধুমাত্র পেঁপে, সেই পেঁপের দামটা কিন্তু এই বাজারে আজ বেড়েছে। সেটি আজকে প্রতি কেজি পেঁপে বিক্রয় হচ্ছে 60 টাকা কেজি। এছাড়া অন্যান্য যে সবজি, সেই সবজির দাম কিন্তু যে কমেছে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। মুন্না, আপনি জানাবেন যে মেহেরপুরের বাজারের সবজির সরবরাহ পরিস্থিতি কেমন, একই সঙ্গে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কোন কোন সবজির দাম এখন কেমন? মুক্তি, আপনাকে আমি জানিয়ে রাখি, টানা কয়েক সপ্তাহ ধরেই কিন্তু মেহেরপুরের সবজির বাজার নিম্নমুখী। বিশেষ করে গ্রীষ্মকালীন যে সমস্ত সবজি, সব ধরনের সবজি বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় সবজির দাম কিন্তু নিম্নমুখী। আমি যদি আজকের বাজারের কথা বলি, আজকে কিন্তু গত সপ্তাহের তুলনায় আজকের বাজার কিন্তু আরো কম। আমি সবজি ভেদে গত সপ্তাহ চাইতে কেজিতে দাম কমেছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। আমি যদি আজকের কথা বলি, আজকে গ্রীষ্মকালীন ফুলকপিও কিন্তু আমরা বাজারে দেখতে পেয়েছি, এবং সেটি কিন্তু 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও বেগুন বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, পটল বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি, ঢেঁড়স বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি, উস্তে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, করল্লা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। প্রতি পিস লাউ আজকে মেহেরপুর বাজারে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, পুঁই শাক বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা কেজি, লাল শাক বিক্রি হচ্ছে আজকের বাজারে 25 থেকে 30 টাকা কেজি, কাটোয়ার শাক বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি। এরকম সব ধরনের সবজির দামই কিন্তু নিম্নমুখী। আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছে 100 টাকার কিন্তু এক ঝোলা বাজার সবজির বাজার করতে পারছে। আমি ব্যবসায়ীদের সাথেও কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যেহেতু বাজারে সব ধরনের সবজির সরবরাহ অনেকটাই বেড়ে গেছে, তাই দাম নিম্নমুখী। তবে এই যে এখন সবজির ভরা মৌসুম চলছে, হয়তোবা আগামী এক আধ সপ্তাহের মধ্যে এই সবজির দাম আরো কিছুটা কমতে পারে বলে ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন। তবে সবজির এই দাম যদি আরো কমে যায়, সেই ক্ষেত্রে যারা চাষি, তারা কিন্তু এক ধরনের সংকটের মধ্যে পড়ে যাবে। তাই চাষিরা এটাও আমাকে জানিয়েছেন যে বাজার পরিস্থিতি যাতে একেবারেই নিম্নমুখী না হয়, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে। মুক্তি, আমার কাছে এই ছিল মেহেরপুরের সবজি বাজারের সর্বশেষ পরিস্থিতি। মুক্তি। সবজির বাজার থেকে যেতে চাই এবার মাছের বাজারের খবরাখবর জানতে। জিয়াদ, জানাবেন যে বরগুনার বাজারগুলোতে বর্তমানে কোন মাছ কত দামে বিক্রি হচ্ছে? মুক্তি, কয়েকদিনের টানা গরম এবং সমুদ্রের নিষেধাজ্ঞা থাকায় জেলেরা মাছ শিকার করতে পারছে না, এবং গরমের কারণে কিন্তু তাদের মাছ শিকার করতে গিয়ে কিছুটা বিড়ম্বনা করতে হচ্ছে। এ কারণে স্থানীয় যে বাজারগুলো রয়েছে কিংবা মৎস্য অবতরণ রয়েছে, সেখানে মাছের সরবরাহ তুলনামূলক কম, তবে দামও কিছুটা বাড়তি রয়েছে বলে এখানকার ব্যবসায়ী এবং জেলেরা আমাদের জানিয়েছেন। তো বাজার ঘুরে আমরা যেটি দেখলাম, সেখানে ইলিশ মাছ খুচরা বাজারে রয়েছে কয়েকটি মাত্র, এবং সেগুলো বিক্রি করা হচ্ছে 2500 থেকে 3000 টাকা কেজি দরে। তবে পাইকারি বাজারে আমরা কোনো ইলিশ মাছের উপস্থিতি আজকে সকালে দেখতে পাইনি। মৎস্য অবতরণ কেন্দ্রেও রয়েছে ইলিশ, যার প্রতিমন বিক্রি করা হচ্ছে 1,40,000 থেকে 1,50,000 টাকা দরে। অন্যান্য মাছের ক্ষেত্রে আমরা দেখেছি এই বাজারে রুই, কাতলা এগুলো বিক্রি করা হচ্ছে 350 থেকে 450 টাকা কেজি পর্যন্ত, এবং পাবদা মাছ বিক্রি করা হচ্ছে 350 টাকা, যেটি কিছুক্ষণ আগে আপনাকে জানিয়েছিলাম যে পাইকারি বাজারে পাবদা মাছ 280 টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। এবং এখানে একটি বিষয় যে পাইকারি বাজার থেকে খুচরা বাজারে ব্যবধান মাত্র 100 মিটারের মতো, 100 থেকে 150 মিটারের মতো। তবে সেই পাইকারি বাজার থেকে খুচরা বাজারে মাছ বিক্রি করতে এনে এখানকার ব্যবসায়ীরা কিন্তু 100 থেকে 200 টাকা পর্যন্ত প্রতি কেজিতে বাড়তি রাখছেন বলে অভিযোগ রয়েছে সাধারণ ক্রেতাদের। অন্যান্য মাছের ক্ষেত্রে চিংড়ি মাছ বিক্রি করা হচ্ছে 600 থেকে 700 টাকা খুচরা বাজারে, এবং গলদা চিংড়ি বিক্রি করা হচ্ছে 1400 থেকে 1600 টাকা পর্যন্ত। নদীর পাঙাশ মাছ বিক্রি করা হচ্ছে 1200 টাকা কেজি দরে। এখানে আইড়, মেদ এবং অন্যান্য যে সামুদ্রিক মাছ, সেই মাছের তেমন একটা উপস্থিতি আমরা নেই। তবে বোয়াল মাছ রয়েছে
বোয়াল মাছ 700 থেকে 1000 টাকা কেজি এইতে বিক্রি করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে পোয়া মাছ 350 থেকে 500 টাকা, তুলার ডাঁটি নামে স্থানীয় যেটি পরিচিত সেটি বিক্রি করা হচ্ছে 350 টাকা। তবে দাম কিছুটা কম রয়েছে চাষের মাছের ক্ষেত্রে। চাষের তেলাপিয়া, পাঙাশ কিংবা সিলভার কাপ এই মাছগুলো বিক্রি করা হচ্ছে 180 থেকে 220 টাকা কেজি পর্যন্ত। তো এখানকার ব্যবসায়ীরা বলছেন যেহেতু সমুদ্রে মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা চলছে, ইতিমধ্যে প্রায় 1 মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে, তো আর বাকি যে কদিন রয়েছে সেই সময় অতিক্রান্ত হলে জেলেরা যখন সমুদ্রমুখী হবেন, মাছ শিকার করতে যাবেন সমুদ্রে, তখন তারা কিন্তু মাছ নিয়ে ফিরবেন এবং তখন এই বাজারে সামুদ্রিক মাছের পাশাপাশি নদ নদীর মাছের সরবরাহ অনেকটা বাড়বে বলে এখানকার জেলে ও ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন। তবে সামনে যেহেতু ঈদুল আজহা রয়েছে, ঈদুল আজহাকে কেন্দ্র করে মাছের দাম আরো কিছুটা কমতে পারে বলে এখানকার ব্যবসায়ীরা এটিও আমাদের জানিয়েছেন। তো এই ছিল বরগুনার মাছ বাজার থেকে মাছের দরদাম নিয়ে সবশেষ তথ্য। মুক্তি। ফারাক্কার বিরূপ প্রভাবে মরে যাচ্ছে পদ্মা নদী। মরুময়তা গ্রাস করছে উত্তরাঞ্চলকে। পরিবেশ বিপর্যয়ে হুমকির মুখে পড়েছে রাজশাহী অঞ্চলের লাখো মানুষ। নদীর গতি প্রবাহে স্বাভাবিকতা না থাকায় ভাঙন বা বালুচরে স্থানান্তর হচ্ছে পদ্মাপাড়ের মানুষ। এমন অবস্থায় ভারত থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ে আরও কৌশলী হবার পরামর্শ পানি বিশেষজ্ঞদের। রকিবুল হাসানের প্রতিবেদন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। নাব্য হারিয়ে প্রমত্তা পদ্মা রাজশাহীতে যেন রবি ঠাকুরের কবিতার এই ছোট নদীতে রূপ নিয়েছে। এমন পরিণতির শঙ্কা থেকেই 50 বছর আগে 16 মে ব্যারাজ বন্ধে কানসাট অভিমুখে লং মার্চ করেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সংঘবদ্ধ করে ফারাক্কা লং মার্চের ব্যবস্থা করেন এবং বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করেছিলেন লং মার্চ করে যে হ্যাঁ, আজকের বাংলার কৃষক, বাংলার চাষি, বাংলার মানুষ বঞ্চিত হবে যদি পানি প্রবাহ ঠিক না থাকে। সর্বশেষ 2023 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের জীববৈচিত্র্য সংরক্ষণ 2023 শীর্ষক এই গবেষণায় উঠে আসে পদ্মার গতিময়তা হারানোর আরও স্পষ্ট চিত্র। এতে 1975-এর পর নদীতে পানির প্রবাহ, নদীর গভীরতা, অববাহিকার বৃষ্টিপাত, শুষ্ক মৌসুমে নাব্য ও মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর বিপন্নতার তথ্য উঠে আসে। ফারাক্কা নামক জায়গাতে ভারত বাদ দেয় দিয়ে এর স্বাভাবিক চলার পথটাকে বন্ধ করে দেয়। একটা চলমান নদী, তাকে বাধা দেওয়া যাবে না। তার মিনিমাম 80% পানি ফ্লো থাকতে হবে, তাহলে সেই নদী সচল থাকবে। এ অবস্থা আরও প্রকট হয়েছে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী ঘেঁষা উজানের 70 কিলোমিটারে। দুপারের বাসিন্দাদের কাছে যা একেবারেই অচেনা। এখন ফারাক্কার থেকে পানি আসে না, নদী হবে কি? খাল না হলে, খাল করলে আপনি নদী হবে। আগে বড় বড় ঢেউ, নদীর পানি ছিল, আর এখন তো নদী তো নাই। নাব্যতা না থাকায় শূন্য নদী দুপায়ে ঠেলে দিন যাপন হয় পদ্মাপাড়ের হাজারো মানুষের। আর সুখে অসুখে অথবা পণ্যের পরিবহনে যোগাযোগ এই বালুময় ধুধু মরিচিকার পথ, যেখানে পরতে পরতে থাকে এই চরবাসীর ভোগান্তি। অন্যদিকে এই পথ চলতে বাড়ে তাদের খরচের হিসেব। নৌকাতে উঠলে ভাড়া বেশি, ওখান নৌকা থেকে তুলে দেবে আরেক খরচ, নৌকাতে এখান থেকে নিয়ে আসবে নৌকা পর্যন্ত, এটা তার এক খরচ, সব কিছুতে ঘাটের খরচ। এখান থেকে ধরেন 2 ঘন্টা লাগে কাজে যেতে, আবার এখান থেকে আসতে ধরেন 1-1.5 ঘন্টা লাগে। পদ্মার এই প্রবাহ থেকে 18 কিলোমিটার উজানে ভারতের ফারাক্কা বাঁধ। আর এই ফারাক্কা হয়েই বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নদী, যেখানে ফারাক্কা অতিরিক্ত পানি ছেড়ে দিলে এই অঞ্চলে ভাঙনের দেখা দেয়। তাতে চরের বসতভিটা তলিয়ে যায় নদীগর্ভে। আর অন্যদিকে এই শুষ্ক মৌসুমে ন্যায্য হিস্যার পানি না পাওয়ায় ফসলি বিস্তীর্ণ জমিতে পড়ে বালি। তাতে এখান থেকে পেশা পরিবর্তন করে স্থানান্তর হচ্ছে পদ্মাপাড়ের মানুষেরা। 1977 সালে পানি বন্টন চুক্তির পর 1996 সালে 30 বছরের জন্য পানি বন্টন চুক্তি আছে ভারতের সাথে, যেখানে প্রতি বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত 10 দিন পরপর 35,000 কিউসেক পানি ভাগের কথা। কিন্তু ন্যায্য হিস্যা কি পেয়েছে বাংলাদেশ? আগামী বছর শেষ হবে এই চুক্তি। এমন অবস্থায়
কী কৌশল নেওয়া উচিত? বিভিন্ন সময় চুক্তিবদ্ধ হয়েছে আমরা, ভারত এবং বাংলাদেশ দুইটি বন্ধুপ্রতিম দেশ, কিন্তু কখনোই আমরা কিন্তু আমাদের যথাযথভাবে যে চাহিদাটা নিরূপণ করে যে টেবিলে বসবো সেই জায়গাটা আমরা বসতে পারিনি। প্রকল্প করে পকেটে পয়সা ঢোকানোর মানসিকতা না থাকে তাহলে গণমুখী প্রকল্প করে পানির সর্বোচ্চ ব্যবহার যেমন নিশ্চিত করতে হবে, তেমনি ফারাক্কায় পানির অধিকার আদায়ের জন্য বিশ্বব্যাপী লবিং করে জনমত গঠন করতে হবে। খরস্রোতা প্রমত্তা পদ্মার নাব্য সংকটে শাখা নদীগুলো মৃতপ্রায়। এতে বাংলাদেশ হারিয়েছে প্রায় 2000 কিলোমিটার নদীপথ। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন কমছে নদ নদীর পানি। অনেক নদী শুকিয়ে জেগে উঠছে চর, যেখানে বসতি গড়ে তুলছেন দারিদ্র সীমার নিচে বসবাসকারী বহু পরিবার। এসব মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ঘোড়ার গাড়ি, মোটরসাইকেলের মতো বাহনগুলো। ফরিদপুর থেকে আরও জানাবেন মফিজুর রহমান শিপন। নদীমাতৃক বাংলাদেশ পৃথিবীর অন্যতম বদ্বীপ। এই দেশের ভেতরে ছড়িয়ে আছে বহু নদ নদী। যুগে যুগে যা ঘিরে গড়ে উঠেছে শহর, নগর, বন্দর। দেশের মধ্যাঞ্চলের জেলা ফরিদপুরের বুক চিরে বয়ে গেছে পদ্মা, আড়িয়াল খাঁ ও মধুমতি নদী। এসব নদীতে জেগে ওঠা চরে লক্ষাধিক মানুষের বাস। বর্ষা মৌসুমে কয়েক মাস পানি থাকলেও বছরের বাকি সময় ধুধু বালুচর। জলবায়ু পরিবর্তনে প্রতিনিয়তই বাড়ছে চরের বিস্তৃতি। একসময় এখানকার মানুষের চলাচল ও পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম ছিল গরুর গাড়ি, যা দিয়ে দীর্ঘপথ পাড়ি দেয়া ছিল কষ্টসাধ্য। কিন্তু গত কয়েক বছরে চরবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ঘোড়ার গাড়ি ও মোটরসাইকেল। আমাদের চরে যদি রাস্তাঘাটগুলো একটু ভালো হইতো তাহলে যাতায়াত মনে করেন আমাদের সুবিধা হতো। মোটরসাইকেল ছাড়া আর ঘোড়ার গাড়ি ছাড়া কোনো গাড়ি চলাচল করবে না। আমরা ফসলটা নিতে আসি ঘোড়ার গাড়ি দিয়ে, কিন্তু আমরা নিতে খুব কষ্ট হচ্ছে। ঘোড়ার গাড়ি তো রোডের ঘাট না হলে চলতে পারে না, খুব একটা অসুবিধা। বিরূপ আবহাওয়ায় চরাঞ্চলে কমেছে ফসল উৎপাদন, নদীতেও মেলে না কাঙ্ক্ষিত মাছ। অন্যদিকে ঘোড়ার গাড়ি কিংবা মোটরসাইকেল চালিয়ে প্রতিদিন 1 থেকে 3,000 টাকার বেশি আয় করা সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা। ফসলাদি নিয়ে যে আমরা শহরে যাব বা একটা ভালো কিছু বেচা কিনে করবো, আসবো, এরকম যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। এই ঘোড়ার গাড়িতে বা মোটরসাইকেল আসতে গেলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। যেরকম অনেক সময় দেখা গেছে যে মোটরসাইকেলে মানে উল্টে পড়ে যায়। বর্ষাকালে যখন রাস্তাঘাট চলেও যায় তখন মানুষের খুবই সমস্যা হয় এবং রোগীপত্র নিয়ে উপরে যাওয়া খুব কষ্টকর হয়। 3000 হয়, প্রতিদিন 2000 হয়, হেব্বি দেয়। দুর্গম এসব চরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যোগাযোগ ব্যবস্থা। কিন্তু চলাচলের উপযোগী সড়ক না থাকায় প্রায়ই দুর্ঘটনার শিকার হন চরাঞ্চলের বাসিন্দারা। এখন ফরিদপুর। চলমান অবস্থান কর্মসূচির মধ্যে এবার সমাবেশের ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আজ সকাল 10টায় কাকরাইলে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আর দাবির পক্ষে সুস্পষ্ট বার্তা না এলে জুমার নামাজের পর শুরু হবে গণ অনশন। রাতে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়। এদিকে 14 মে লং মার্চ টু যমুনা কর্মসূচিতে হামলার প্রতিবাদে দিনটিকে ক্যাম্পাসে কালো দিবস হিসেবে পালনেরও ঘোষণা দেওয়া হয়েছে। মাঝারি মনের প্রতিবেদন। নিজেদের দাবি আর বিভিন্ন স্লোগান নিয়ে রাজপথে অনড় অবস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। বুধবার বেলা 11টায় শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি রাতেও অব্যাহত রাখেন আন্দোলনকারীরা। এর মধ্যে বৃহস্পতিবার রাতে দফায় দফায় সভা করেন, সিদ্ধান্ত নেন আন্দোলনের পরবর্তী ধাপের। মধ্যরাতে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘোষণা আসে শুক্রবার সকালে কাকরাইল মোড়ে বর্তমান সাবেকদের নিয়ে হবে সমাবেশ। সঙ্গে হুঁশিয়ারি দেন দুপুরের মধ্যেই দাবির পক্ষে সুস্পষ্ট বার্তা না পেলে জুমার নামাজের পর শুরু হবে গণ অনশন। সাবেক এবং বর্তমানদের সমাবেশ হবে সকাল 10টায়। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার সেই সমাবেশের পরে বাদ জুমা আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই, আমরা গণ অনশনে বসে যাব। 2টা থেকে পালিত হবে গণ অনশন এবং অবস্থান কর্মসূচি। এদিকে তথ্য উপদেষ্টার ওপর বোতল নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর রইসুদ্দিন বলেন, আগে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচার করতে হবে। বোতল কাণ্ডে আমাদের যে শিক্ষার্থীর সংশ্লিষ্টতার বিষয় এসেছে, আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে
আমরা বলেছি তাকে চিহ্নিত করে আমরা শাস্তির আওতায় নিয়ে আসব। বাট যে পুলিশরা আমার শিক্ষক এবং শিক্ষার্থীর গায়ে হাত দিয়েছে তাদের বিচার নিশ্চিত হওয়ার আগে ওই শিক্ষার্থীকে গ্রেফতারের চেষ্টা করা যেন না হয়। 14 মে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে দিনটিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো দিবস হিসেবে পালন করারও ঘোষণা দেন শিক্ষার্থীরা। হামলার কারণে আমাদের তীব্র মনোবেদনা সৃষ্টি হয়েছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সেই লক্ষ্যে এই হামলার দিবসকে 14 মে এই বুধবারকে আমরা কালো দিবস হিসেবে ঘোষণা করছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কালো দিবস হিসেবে ঘোষণা করছি। এদিকে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ফেসবুক পোস্টে তিনি লেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোর ন্যায্যতা যাচাই করবে ইউজিসি সহ শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়, আর হামলার উদ্দেশ্য দ্রুতই খতিয়ে দেখবে প্রশাসন। আবাসন সংকট নিরসন, আর্থিক বৈষম্য দূর করা সহ 3 দাবি নিয়ে বুধবার মার্চ টু যমুনা কর্মসূচি কাকরাইল মোড়ে এলে পুলিশি বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। মাজহার ইমন, এখন, ঢাকা। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। রাস্তার কাজে নিম্নমানের ব্লক ইটের খোয়ার ব্যবহার আর সড়কের দুই পাশের ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। প্রকল্পের মেয়াদ প্রায় শেষ পর্যায়ে হলেও কাজের অগ্রগতি হয়েছে মাত্র 25%। এদিকে সড়ক তদারকের গাফিলতির কারণে ইতিমধ্যেই উপজেলা প্রকৌশলীকে বদলি করা হয়েছে। আসাদ জামানের প্রতিবেদন। হাতের সামান্য চাপেই ভেঙে যাচ্ছে ব্লক। নিম্নমানের এই ব্লক দিয়েই করা হচ্ছে সড়কের স্লোপ। নিম্নমানের এই কাজ নিয়ে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। রাস্তার জন্য যে ব্লক তৈরি করা হয়েছে এই ব্লকটা সম্পূর্ণভাবে অনেকটা দুর্নীতি হয়েছে। হাত দিলেই ভেঙে যায়, টিভি দিলেই ভেঙে যায়। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার 4 ইউনিয়নের লক্ষাধিক বাসিন্দার যাতায়াতের সুবিধায় গেল বছরের ডিসেম্বরে শুরু হয় বাচামারা বাজার থেকে আমতলী পর্যন্ত 2.5 কিলোমিটার সড়কের নির্মাণ কাজ। প্রায় 6 কোটি 61 লাখ টাকার এই প্রকল্পে কাজ পায় যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান আইসিএল প্রাইভেট লিমিটেড। সড়ক নির্মাণ কাজের শুরু থেকেই অনিয়মের অভিযোগ ওঠে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সড়কের কাজে মাটি বাবদ 80,15,000 টাকা বরাদ্দ থাকলেও মাটি কেটে নেওয়া হয়েছে পাশের ফসলি জমি থেকে। স্লোপের ব্লকে ব্যবহার করা হয়েছে নিম্নমানের উপকরণ। কালভার্টে 20 মিলিমিটার রডের বদলে ব্যবহার করা হয়েছে 16 মিলিমিটার রড। এছাড়া সড়কে ফেলা হয়েছে নিম্নমানের খোয়া। এমন অনিয়মে ক্ষোভে ফুঁসছেন সড়কে যাতায়াতকারী 2টি কলেজ, 5টি মাধ্যমিক বিদ্যালয়, 15টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সহ স্থানীয় বাসিন্দারা। নাম্বার এটা দিতে হলে 2 নাম্বার এইটা তো বেশিদিন লাস্টিং করবো না। আমার গাড়ি চালাতে সমস্যা হয়, রাস্তাটা চালু করে ঠিক হইলে আমরা আরাম পাবো। যারা এই রাস্তা নির্মাণের দায়িত্বে আছে তাদের ভিতরে অনেক অবহেলা আছে এবং রাস্তা নির্মাণের জনবল অনেক কম। সাধারণ জনসাধারণ বাধা দেওয়ার পরেও রাস্তা কাজের কোনো রকম আমাদের তোয়াক্কা না করেই ঠিকাদার কাজ করে। সড়ক নির্মাণ কাজে অনিয়মের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এলজিডির নির্বাহী প্রকৌশলী। ঠিকাদারকে কোনো বিল পরিশোধ করিনি, কাজটাই ভালো মতনে পরীক্ষা নিরীক্ষা করে সর্বোচ্চ কোয়ালিটি রক্ষা করেই আমরা কাজ সমাপ্ত করব এবং ঠিকাদারের পাওনা পরিশোধ করব। এই বিষয়ে আমরা 0 টলারেন্সে আছি। চুক্তি অনুযায়ী চলতি বছরের জুলাই মাসের 25 তারিখে শেষ হওয়ার কথা সড়ক নির্মাণ প্রকল্পটির। তবে নির্মাণের ধীরগতি ও নিম্নমানের কাজের কারণে অনিশ্চয়তা দেখা দিয়েছে পুরো প্রকল্প নিয়েই। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ। নরসিংদীতে অ্যাম্বুলেন্স যেন জীবন রক্ষার হাতিয়ার নয়। সরকারের নির্ধারিত ভাড়ার তুলনায় 2-3 গুণ বেশি টাকা নিচ্ছে বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো। রোগীদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে গড়ে তোলা হয়েছে এই বাণিজ্যিক জাল। ফলে অ্যাম্বুলেন্স সংকটে বিপাকে পড়া রোগী ও স্বজনরা বাধ্য হচ্ছেন এই বাড়তি খরচ মেনে নিতে। রাকিবুল ইসলামের প্রতিবেদন। নরসিংদী জেলা এবং জেলা সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ভাড়া সর্বোচ্চ 1200 টাকা। সেখানে অ্যাম্বুলেন্সগুলো যাচ্ছে 3000 থেকে শুরু করে 4000 টাকায়। কিন্তু অ্যাম্বুলেন্সের এই বাড়তি ভাড়া কেন? বাড়তি টাকা যাচ্ছে কোথায়?
প্রায় 25 লাখ মানুষের বসবাসস্থল নরসিংদী। 6টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আর 100 শয্যার একমাত্র জেলা হাসপাতালেই চলতে হয় চিকিৎসা সেবা। রোগী বেড়ে গেলে নিতে হয় রাজধানীর বড় হাসপাতালে। তবে এসবে বাধা হয়ে দাঁড়ায় অ্যাম্বুলেন্স। জেলা সদর থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত সরকারি নির্ধারিত অ্যাম্বুলেন্স ভাড়া গড়ে 1200 টাকা, অথচ বাস্তবে সেই পথ পাড়ি দিতে গুনতে হচ্ছে 3 থেকে 4 হাজার টাকা, কখনো 5,000ও। জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পাবেন না এমন শঙ্কায় ক্যামেরার সামনেও অভিযোগ করতেও অস্বীকৃতি জানায় ভুক্তভোগীরা। এই রেটটা যদি আপ অ্যান্ড ডাউন আসা এবং যাওয়া এটা যদি সর্বনিম্ন 1500 করা হয়, হ্যাঁ, তাহলেও একটা মানুষ যাইতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। জেলায় সচল সরকারি অ্যাম্বুলেন্স মাত্র 6টি, কিন্তু সে তুলনায় বেসরকারি অ্যাম্বুলেন্স আছে 60টির বেশি। তাই নিরুপায় রোগীরা ভরসা রাখেন বেসরকারি অ্যাম্বুলেন্সের উপর, যা হয়ে উঠেছে ভোগান্তির নাম। বাড়তি ভাড়ার কথা স্বীকার করে চালক ও মালিকরাও। উল্টো তাদের অভিযোগ, নানা খাতে ঘুষ ও চাঁদা দিতে গিয়ে চাপ বাড়ছে রোগীদের উপর। সেই টাকাটা তেলে খরচ হয়, যাবে, কোনো সমস্যা নেই। এবং চাক্কা কিনতে হয়, ব্যাটারি কিনতে হয়, রাস্তায় গেলে লিক সারাইতে হয়। ড্রাইভিং খরচ, গাড়ির মেরামত খরচ, এটা তারা সরকারিভাবে অন্য কোনো ফান্ডের তারা দিচ্ছে। আর আমাদের খরচটা হলো পুরো ফান্ডই আপনার রুগীর উপরে নির্ভর করতে হবে। পার্সের দাম বাড়ছে, মোবিলের দাম বাড়ছে, আমাদের ড্রাইভারের বেতন বাড়ছে, সব দিক দিয়ে চেষ্টা মিলাইয়ে আমরা এখন বর্তমানে 3500 টাকার মতন যাচ্ছি। তবে সরকারি অ্যাম্বুলেন্সের খরচ কম কিভাবে, সেই প্রশ্নে জবাব নেই কারো কাছে। অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ বাড়তি টাকা রোগীদের জন্য ভোগান্তি বলছেন সিভিল সার্জন। কোনো অ্যাম্বুলেন্স ড্রাইভার এ ধরনের অপকর্মে লিপ্ত হয়, মানুষের ভোগান্তির স্বীকার করে, তাহলে যে সিন্ডিকেট আছে ওই সিন্ডিকেটও ভেঙে দিতে হবে। এটা পুলিশ প্রশাসনকে জানানো হবে, ডিসি প্রশাসনকে, ডিসি সাহেবকে জানানো হবে, এবং ওখানে মোবাইল কোড হবে। এগুলো আইনগত ব্যবস্থা। জরুরি সেবার নামে ভাড়া বাণিজ্য যেন আর না হয়, এবং সরকারি সেবার পাশাপাশি বেসরকারি সেবাগুলো হবে নিয়মের মধ্যে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। গ্রীষ্মের আগুন ঝরা রোদ আর কৃষ্ণচূড়ার রঙে আঁকানো প্রাণ প্রকৃতির। শিল্পীর ক্যানভাসের মতো প্রকৃতি সেজে ওঠে নিজস্ব সত্তায়। চারদিকে ফুটে ওঠে কৃষ্ণচূড়া, জারুল, হৈমন্তী, কাঠগোলাপ সহ নানা জাতের ফুল। আর ফুলের এই আবেশে প্রকৃতির রঙে নিজেদের সাজিয়ে তোলেন নারীরাও। কখনো গান, কখনো কবিতা বেজে ওঠে মনের ভেতর। নাটক থেকে মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহেদুল ইসলাম সুমন। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবাই। ঝকঝকে রোদে লাল টুকটুকে এক শিল্পকর্ম, খরতাপ ছাপিয়ে এ যেন প্রকৃতির আঁকানো রঙিন ক্যানভাস। প্রকৃতিতে এমন শিল্পের ছোঁয়া লেগেছে নাটোরের ঐতিহাসিক উত্তরা গণভবনের আঙিনায়। ফুলের ঘ্রাণের আবেশে মুহূর্তে দোলা দেয় দর্শনার্থীদের মনে। কৃষ্ণচূড়ার নিচে দাঁড়িয়ে মনে পড়ে যায় কবিতার লাইন, এই নগরীতে কৃষ্ণচূড়ার নিচে তুমি একা বসে আছো, আর আমি হই নীরব দর্শক। গ্রীষ্মের এই সুন্দর দুপুরে কৃষ্ণচূড়া ফুলের লাল রঙটা আমাদেরকে খুব বেশি মোহিত করে। আমাদের খুব ভালো লাগে কৃষ্ণ ফুল, সঙ্গে মৃদু মৃদু বাতাস গণভবনের আবহাওয়াটাকে খুব সুন্দর করে দেয়। জারুল, সোনালু, কৃষ্ণচূড়া সব কিছুর এক একটা আলাদা রং আছে, কিন্তু কৃষ্ণচূড়ার একটা আকৃষ্ট করা একজন রং হচ্ছে লাল। 1 কোটি বছর হয় তোমাকে দেখি না, একবার তোমাকে দেখতে পাবো, এই নিশ্চয়তাটুকু পেলেই বিদ্যার সাগরের মতন আমিও সাঁতরে পার হব ভরা দামোদর। উত্তরা গণভবনের ফুলের উৎসবে কৃষ্ণচূড়া, হৈমন্তী, জারুল, কাঠগোলাপ সহ নানা রঙের ফুল সবই যেন সৌন্দর্য বিলিয়েছে নিজেদের মতো করে। সে সৌন্দর্য উপভোগে সঙ্গী প্রজাপতি আর ফড়িং। প্রকৃতির এমন এই রঙিন আয়োজন ঘিরে উৎসবের আবহ তৈরি হয়েছে দর্শনার্থীদের মাঝে। প্রতিদিনই উত্তরা গণভবন আর নাটোর রাজবাড়িতে আসছেন দর্শনার্থীরা। বাংলাদেশের পতাকাটা সবুজের মাঝে লাল রক্ত,
ঠিক তেমনই কৃষ্ণচূড়া ফুলটাও কিন্তু ওরকমই অপরূপ সৌন্দর্যের সৃষ্টি দেখায়। প্রকৃতির কাছে গেলে ক্লান্তিটা এমনিতেই দূর হয়ে যায় এবং মনে যে প্রশান্তি আসে এবং নতুন করে নিজেকে সাজাতে উদ্দীপ্ত করে। গণভবন লেকের বালিহাঁসের মনের জন্য লেগেছে আনন্দের ছোঁয়া। মাহবুব হোসেন, এখন নাটক। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলসেই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। গাজায় একদিনে কমপক্ষে 139 জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবার ভোর থেকে উপত্যকা জুড়ে বিরামহীনভাবে চালানো হয় এই হত্যাযজ্ঞ। প্রত্যক্ষদর্শীরা জানান, জাবালিয়া শরণার্থী শিবিরের আলতৌবা মেডিকেল ক্লিনিক ছিন্ন ভিন্ন করে দেয়া হয় হামলায়। প্রাণ যায় শিশুসহ 13 জনের। স্থল অভিযানের পাশাপাশি উত্তর থেকে শুরু করে দক্ষিণাঞ্চল পর্যন্ত পুরো উপত্যকায় বিমান হামলা চলে রাতভর। অবরুদ্ধ পশ্চিম তীরে এদিন ফিলিস্তিনি পতাকা যানবাহন পুড়িয়ে দেয় ইসরায়েলি দখলদাররা। যুদ্ধ কবলিত উপত্যকায় অনাহারেও মরছে মানুষ। এমন অবস্থায় ত্রাণ প্রবেশ করতে দিতে 2.5 মাসের অবরোধ শিথিলে ইসরায়েলকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন সিনেটররা। সংযুক্ত আরব আমিরাত সফরে 20,000 কোটি ডলারের চুক্তি নিশ্চিত করে দেশে ফিরছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে বোয়িং ও জিইও এরোস্পেসের 28টি বিমান কিনতে যুক্তরাষ্ট্রে 1,450 কোটি ডলার বিনিয়োগ করবে ইতিহাদ এয়ারওয়েজ। বর্তমানে প্রায় 100 উড়োজাহাজের বহর রয়েছে ইতিহাদে। 2030 সালের মধ্যে এই সংখ্যা 170-এ নিয়ে যেতে চায় প্রতিষ্ঠানটি। এছাড়া একটি প্রযুক্তি ভিত্তিক কর্মপরিকল্পনাও চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র ও আরব আমিরাত। এর মাধ্যমে ওয়াশিংটনের কাছ থেকে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ নিতে পারবে আবুধাবি। ভারতের সঙ্গে চলমান উত্তেজনা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিকে ইনসাফের সঙ্গে সংলাপে বসার পথে আরও এক ধাপ এগিয়েছে পাকিস্তানের শেহবাজ শরীফের সরকার। আদিয়ালা কারাগার থেকেই সরকার পক্ষের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন খোদ ইমরান খান। এছাড়া ভারতের প্রধানমন্ত্রীর পাকিস্তান বিদ্বেষের প্রসঙ্গ উল্লেখ করে ইসলামাবাদকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। ভারতের বিরুদ্ধে সামরিক অভিযানে সাফল্যের পর অভ্যন্তরীণ রাজনীতিতেও নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে ক্ষমতাসীন শেহবাজ শরীফ প্রশাসন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাবে রাজি হয়েছেন পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা এবং কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ নিশ্চিত করেছে, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গৌহর আলী খানের সঙ্গে আদিয়ালা কারাগারে সাক্ষাতের পর আলোচনার জন্য সবুজ সংকেত দিয়েছেন ইমরান। তবে আলোচনা ফলপ্রসূ করতে চূড়ান্ত গোপনীয়তা ও টিভি ক্যামেরা না আনার শর্ত জুড়ে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। পিটিআইয়ের পক্ষ থেকেও বলা হচ্ছে, অতীতে এমন অনেক আলোচনার প্রচেষ্টা মিডিয়ার নজরদারিতে ব্যর্থ হয়ে যায়। পিটিআই সূত্র বলছে, অচিরেই পাকিস্তান সরকারকে সংলাপের বিষয়ে কিছু প্রস্তাবনা পাঠাবে তেহরিক ইনসাফ। এর আগে জাতীয় পরিষদের ভাষণে পিটিআইকে সংলাপে বসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর প্রস্তাবটি স্বাগত জানালেও কারাবন্দী নেতার সম্মতি ছাড়া এই আলোচনা সম্ভব নয় বলে দাবি দেশটির স্থানীয় গণমাধ্যমের। মুযাকরাত কা রাস্তা। ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তানের রাজনৈতিক সমঝোতার দাবি বাড়ছে। তাই আসন্ন সংলাপ শেষ পর্যন্ত কোনো সফল সমাধানের পথ দেখাবে কিনা সেদিকেই নজর দেশটির সাধারণ মানুষের। এদিকে আদিয়ালা কারাগার থেকে কাশ্মীর ইস্যুতে ইসলামাবাদকে সতর্কবার্তা দিয়েছেন ইমরান খান। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তার বোন আলিমা খান সাংবাদিকদের বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তান বিদ্বেষ ভাবিয়ে তুলছে ইমরানকে। নয়াদিল্লির গতিবিধি আমলে নিয়ে সরকারকে বিচক্ষণ আচরণের পরামর্শ দিচ্ছেন কারাবন্দী এই নেতা। অন্যদিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ইমরান খানকে আটকে রাখায় সামাজিক মাধ্যমে ক্ষোভ জানিয়েছে তার দুই পুত্র কাশিম ও সুলাইমান খান। একটি পডকাস্টে অংশ নিয়ে তারা অভিযোগ করেন, কারাগারে প্রতিদিন ইমরানের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রীর নিঃশর্ত মুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তাও চেয়েছেন ইমরান পুত্রদ্বয়। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।
যুক্তরাষ্ট্রে হাম রোগে শনাক্তের সংখ্যা 1000 ছাড়িয়েছে। সংক্রমণ ঊর্ধ্বমুখী 11টি অঙ্গরাজ্যে। সবশেষ বৃহস্পতিবার নতুন করে 3 জনের দেহে সংক্রামক রোগটি শনাক্ত হয় নিউ মেক্সিকো ও নর্থ ডাকোটায়। সংক্রমণ সবচেয়ে বেশি টেক্সাসে। এছাড়া ওকলাহোমা, কানসাস, ইন্ডিয়ানা, মিশিগান, মন্টানা, ওহাইও, পেনসিলভানিয়া আর টেনেসিতেও সক্রিয়ভাবে ছড়াচ্ছে রোগটি। টিকা না নেয়া 2 শিশু এবং 1 প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রাণ হারিয়েছে হামে। প্রতিবেশী কানাডা আর মেক্সিকোতেও দ্রুত গতিতে ছড়াচ্ছে হাম। উত্তর আমেরিকার দেশ দুটির মধ্যে কানাডায় শুধু অন্টারিও আর আলবার্টায় শনাক্ত হয়েছে প্রায় 2000 হামের রোগী। মেক্সিকোর চিহুয়াহুয়ায় এই সংখ্যা 1200। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে প্রতিপক্ষ নেপালকে হারাতে ছক কষছে টিম বাংলাদেশ। ভারতের অরুণাচলে চলমান যুব সাফে ভালোভাবে গ্রুপ পর্ব পার করায় বেশ চাঙ্গা লাল সবুজের প্রতিনিধিরা। নিজেদের ভালো খেলার ব্যাপারে আশাবাদী কোচ ও অধিনায়ক। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ বিকেল 4টায়। ফারহান ইহসানের প্রতিবেদন। শুক্রবার ভারতের অরুণাচল প্রদেশে সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে গোল্ডেন জুবলি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে নেপালের বিপক্ষে মাঠে নামছে টিম বাংলাদেশ। আগেই সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের গ্রুপ সেরা হওয়া নির্ভর করছিল মালদ্বীপ ও ভুটান ম্যাচের উপর। ম্যাচটি ড্র হওয়ায় এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে লাল সবুজের প্রতিনিধিরা। ড্র দিয়ে মিশন শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে উড়িয়ে দিয়েছিল 3-0 গোলে। 2 ম্যাচে 1 জয় ও ড্রয়ে 4 পয়েন্ট নিয়ে এই গ্রুপ সেরা বাংলাদেশ। 2 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ মালদ্বীপ। নেপালকে সমীহ করছে টিম বাংলাদেশ। সেমিফাইনালের আগে অনুশীলনে হাই ইন্টেন্সিটি, টিম কোঅর্ডিনেশন, ট্যাকটিক্যাল সেটআপ ও পজিশনিং নিয়ে কাজ করেছে যুবারা। নিজেদের ব্যাপারে আত্মবিশ্বাসী লাল সবুজদের কোচ। ছেলেরা ভালোভাবে রিকভারি করেছে শারীরিক এবং মানসিকভাবে। তো আমরা এই সময়টায় নেপালের দুর্বলতা এবং শক্তি নিয়ে আমরা কাজ করেছি। ছেলেরা পুরোপুরিভাবেই প্রস্তুত। সেমিফাইনালের আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে ফয়সাল মতিনরা। নিজেদের সেরাটা দিতে চান দলের সবাই। দেশবাসীর কাছে দোয়া চাইলেন যুবাদের অধিনায়ক। সেমিফাইনাল আগে লাস্ট প্র্যাকটিস সেশন হয়েছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। কালকে যেন আমরা যার যার স্থান থেকে সবার সর্বোচ্চটা দিয়ে একটা টিম হয়ে, একটা পরিবার হয়ে, বাংলাদেশের হয়ে খেলে আমরা ফাইনালে পৌঁছাতে পারি। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ। ফারহান ইহসান, এখন। অনিশ্চয়তার খেলা ক্রিকেটে অভিশাপের নাম ইনজুরি। পায়ের লিগামেন্ট ছিঁড়ে দীর্ঘদিন ধরে ভুগছেন খুলনার বিভাগীয় দলের ক্রিকেটার সালমান হোসেন। স্বপ্নডুবের শঙ্কায় যখন সালমান হতাশায় নিমজ্জিত, তখন এক ফেসবুক স্ট্যাটাসে আবারও আশার আলো দেখছেন সালমান। শুভাকাঙ্ক্ষীদের চেষ্টা আর বিসিবির আন্তরিক প্রতিশ্রুতিতে ক্যারিয়ারের শেষ দেখে ফেলা সালমান ফের মাঠে ফেরার জন্য উন্মুখ। আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদন। ফ্যামিলি কন্ডিশন যদি ভালো থাকতো হয়তো আমার এই আজকে বিসিবিতে আসা লাগতো না। বিগত প্রিমিয়ার লিগ খেলছি, সেখানে আমি 1 টাকাও পাইনি। এর আগেও আমি কখনো দেখিনি এরকম যে স্ট্যাটাস দিছে, তার বিপরীতে গিয়ে যে চিকিৎসার ট্রিটমেন্ট এগুলোর ব্যবস্থা হয়েছে, আমার চোখে খুব একটা পড়েনি। ক্রিকেটার হওয়ার স্বপ্ন অনেকেই দেখেন, তবে বেশিরভাগ স্বপ্নই হারিয়ে যায় দারিদ্রতার অভিশাপে কিংবা প্রতিভা থেকেও উচ্চপদস্থ ক্রিকেট কর্মকর্তাদের সুনজরে না আসায়। আবার নানাবিধ প্রতিবন্ধকতা জয় করে যারা প্রথম শ্রেণীর ক্রিকেট পাড়ায় পা রাখেন, তাদের পরীক্ষা নেয় ইনজুরি। তখন আশা পরিণত হয় হতাশায়। সর্বস্ব ত্যাগ করে তিলে তিলে গড়া ক্যারিয়ারে নেমে আসে দুর্বিষহ অন্ধকার। খুলনার বিভাগীয় দলের ক্রিকেটার সালমান হোসেনের গল্পটা অনেকটা এরকমই। ইনজুরিটা হয় প্রায় 3 মাস হয়ে যাওয়ার মতো হয়েছে আর কি ইনজুরিটা। তো এর ভিতরে চেষ্টা করছি নিজের মানে সুস্থ করা যায় কিনা কোনোভাবে, রিহাব বা যেগুলো করলে কিছুটা সুস্থ হওয়া যাবে। বাইজিৎ স্যারে দেখানোর পরে বাইজিৎ স্যার বললো যে অপারেশন করা লাগবে। তো তখন চিন্তা করলাম যে এত টাকা আমি কই পাবো। তো তখন মাথায় আর কাজ করতেছিল না। আমি একটু ডিপ্রেশনে চলে গেছিলাম যে আসলে কি হবে, খেলতে পারবো কিনা। ক্রিকেটই যার ধ্যান জ্ঞান, ক্রিকেট খেলেই যার সংসার চলে, মৌসুমের খেলা থেকে দীর্ঘ বিরতিতে থাকায় তার মাথার উপর নেমে আসে পাহাড় সমচাপ। এনসিএল থেকে খেলে যে টাকাটা পাই আর হচ্ছে আপনার আমার এলাকায় খেলে যে টাকাটা পাই, এটা দিয়ে আমি আমার ফ্যামিলি, আমার নিজে চলতে হয়। আমার খুবই ভালো চলছিল, হঠাৎ ইনজুরিটা হয়ে আমি এই 3 মাস খেলতে পারি না। তো আমি নিজেও কিছু সিজনের সময় একবারে ধরেন শুধু সিজন টাকাটা লস এটা না, আমি যে প্রিমিয়ার লিগে ছিলাম ওইখানে 5-7টা ম্যাচ খেলতে পারতাম, ওইটা খেললে হয়তো আমার কেরিয়ারের আরও কিছু চেঞ্জ হইতো। এমন অনিশ্চয়তার মাঝে ফেসবুকে একটা পোস্ট স্বপ্ন দেখাচ্ছে সালমানকে। দৃষ্টি এড়ায়নি বিসিবির, হাত বাড়িয়ে দেন বিসিবি প্রেসিডেন্ট।
তো বিসিবির প্রধান যখন মাথায় হাত দিয়ে রাখে তো এরপরে তো আর কোনো কথা থাকে না। অবশ্যই করবে বলে আশ্বস্ত করছেন এবং করবে ইনশাল্লাহ, এটাই আমার তার প্রতি বিশ্বাস। বিসিবি প্রেসিডেন্টের আশ্বাসে চিকিৎসার নিশ্চয়তা মিলেছে, তবে সালমানের চাওয়া তাকে যেন চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হয়। আর এই জন্য ওনার কাছে বলবো স্যার যে এই ট্রিটমেন্টটা আমাদের দেশের থেকে বাইরের দেশে বেশি ভালো হয়, যেমন থাইল্যান্ড, ইন্ডিয়াতেও ভালো হয়, আমাদের অনেক প্লেয়ার ওখানে অপারেশন করছে। তো আমি চাই যে আমাকে বাইরে পাঠাক, আমি পূর্ণ সুস্থ হয়ে আমি আবার মাঠে ফিরতে পারি এবং বাংলাদেশ টিমকে প্রতিনিধিত্ব করতে পারি। আর আমার ফ্যামিলি যেহেতু আমার পরে অনেকটা নির্ভরশীল, আমার ফ্যামিলিটা যেন টিকে থাকে, আমি নিজে টিকে থাকি খেলার মাঠে, কারণ খেলাটাই আমার শেষ সম্বল। আমি অনেক কিছু স্যাক্রিফাইস করে অনেক কষ্ট করে আজকে এই পর্যায়ে এসেছি। তো এইটা যদি ছেড়ে দেয় তাহলে আসলে নিজের সাথে নিজেকে ক্ষমা করতে পারবো না। ক্রিকেট আমার কাছে একটা অন্য আবেগ, অন্যরকম আবেগ। সালমানের স্বপ্ন সারথি হয়ে বিসিবি সভাপতি প্রতিশ্রুতি রক্ষা করবেন, সালমানকে মাঠে ফেরাবেন, প্রত্যাশা শুভাকাঙ্ক্ষীদের। মাঠে ফেরাটাই আমার মূল লক্ষ্য আর কি। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা। এখন বাজার শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। মালয়েশিয়ার শ্রমবাজার চালুর খবরের স্বস্তি, মাল্টিপল ভিসা নিয়ে ইতিবাচক সাড়া, এবার অবৈধদের বৈধতার বিষয়ে আলোচনার তাগিদ প্রবাসীদের। গত সপ্তাহের তুলনায় বাজারে কমেছে বেশিরভাগ সবজির দর, সরবরাহ কমায় বরগুনায় মাছের দাম কিছুটা বাড়তি। ফারাক্কার বিরূপ প্রভাব পদ্মায়, হুমকির মুখে রাজশাহীর লাখো মানুষ, পানির ন্যায্য হিস্সা আদায় কৌশলী হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। এবং কাকরাইলে জগন্নাথ শিক্ষার্থীদের সমাবেশ আজ, জুমার নামাজ শেষে গণ অনশন, বুধবারের ঘটনায় তথ্য উপদেষ্টার দুঃখ প্রকাশ। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।